যখন দরকার 21 বলে 44 রান তখন ব্যাটিংয়ে নামিয়ে দিতে পারি। এতটা বিলাসিতায় চলে গেছে বাংলাদেশ দল যে আগের ম্যাচে শাক মেহেদী ব্যাটে বলে ভালো করার পরেও তাকে আমরা ড্রপ করতে পারি। আজকে যদি আপনি মেহেদীকে খেলিয়ে তিনজন স্পিনারও খেলাতেন, তারপরও বাংলাদেশের ওই পার্টিকুলার স্পিনার শাক মেহেদী যদি হতেন তিনি 53 রান অন্তত দিতেন না। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে যখন আমরা একটা রিদমে থাকি, এই রিদমটা নষ্ট করার জন্য মাথার মধ্যে বুদ্ধি কিলবিল করে, এবং যেই বুদ্ধিগুলোর অ্যাপ্লিকেশন আলটিমেটলি আজকেরই পরাজয়। বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখি যে অনেক বোদ্ধা রয়েছেন, তারা হচ্ছে কোনো একজন ক্রিকেটার ধরেন একটা বিপিএলে ভালো করে ফেলছে, বয়স ভিত্তিক দলে ভালো করে ফেলছে, এমন একটা হাইপ ক্রিয়েট করেন যে আমি তোকে খুঁজে বের করেছিলাম, দেখেছেন কি টাইপের খেলোয়াড়। এরকম অনেক বক্তব্য, অনেক আলোচনা বিভিন্ন সময় দেখছি, আমি কারণ নাম বলবো না। আজকে আমার মনে হয় যে তাদের সেই বক্তব্য, তাদের সেই ক্রেডিট নেওয়ার যে প্রবণতা, সেটাকে একদমই আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছেন আব্দুল গাফফার সাকলাইন। একজন ক্রিকেটার যখন ব্যাট করতে নামলেন এবং বাংলাদেশ ম্যানেজমেন্ট ওই সময় যারা ওই ডিসিশনটা নিয়েছেন যে নাম্বার 7-এ সাকলাইন নামবে, নাম্বার 7-এ তো তিনি খেলতে নামলেন, রাইট? বাংলাদেশের দরকার শেষ 4 ওভারে 44 রান, টানা 3 বলে ব্যর্থ হয়ে শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে গেছেন। বাকি রয়েছে 21 বল, সেই 21 বলে 44 রান করতে হবে, তখনও কোয়াইট গেটেবল স্কোর। সেই সময়টায় সাকলাইনকে যখন নামানো হলো, ওই লাস্ট 21 বলের মধ্যে সাকলাইন খেললেন 11টা বল। অপর প্রান্তের সেট ব্যাটার তাওহিদ হৃদয়, হি ওয়াজ অ্যাবল টু প্লে অনলি 10 বলস। আব্দুল গাফফার সাকলাইন তিনি খেললেন 11 বল এবং এই 11 বলে তিনি করলেন 13 রান। যখন আপনার আস্কিং রান রেট 12+, যখন আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে 200 রানের কাছাকাছি চেস করে জয়ের হাতছানি, যখন আপনার ওপেনিং ব্যাটাররা শুরুতে খুব একটা ভালো করতে না পারলেও এন্ড অফ দ্য ডে ফার্স্ট 5 ওভারে 65 রান স্কোর বোর্ডে দিয়েছে, লাস্ট 15 ওভারে আপনার দলের জয়ের জন্য প্রয়োজন অনলি 122। ভাবতে পারেন 15 ওভারে 122 রান প্রয়োজন, হাতে রয়েছে 9 উইকেট। সেই ম্যাচটা যখন আপনি এভাবে হারেন, সেই ম্যাচে যখন আপনি এমন কিছু সিলেকশন করেন, এমন কিছু পরিকল্পনা করেন, এমন কিছু ব্যাটিং অর্ডার শিফট করেন যেটা আসলে আপনার এই হারের জন্য প্রধান কারণ হয়ে দাঁড়ায়, এগুলো ক্ষমার অযোগ্য। খেয়াল করে দেখুন আব্দুল গাফফার সাকলাইনের ওই ব্যাটিং অর্ডার নিয়ে যে আমি আলোচনা করলাম, যে লাস্ট 21 বলে যখন খেলা ছিল তখন তিনি নামলেন, এমনভাবে ডিফেন্স করলেন প্রথম বলটা, আপনারা দেখে মনে হচ্ছিল যে একদম টেস্ট ক্রিকেটের লাস্ট বল, এবং লাস্ট উইকেট হিসেবে সাকলাইন রয়েছেন, ওটা ঠেকিয়ে দিতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট ড্র করে ফেলবে। এন্ড অফ দ্য ডে দ্যাট ওয়াজ দ্য প্রপার অ্যাপ্রোচ যেটা তিনি অ্যাপ্লাই করেছিলেন। তার অ্যাপ্লিকেবল যে ইস্যুসগুলো ছিল সেটা এরকমই ছিল, ব্যাটে বল লাগাতে পারেন না, ওয়াইড বল ধাওয়া করছেন, বডিলি অফ স্টেম্পের দিকে সরে যাচ্ছেন, দেখে যে বলটা ওয়াইড হওয়ার দরকার শেষ পর্যন্ত আম্পায়ার সেটাকে ওয়াইড দিচ্ছে না, বলটা বৈধ হয়ে যাচ্ছে। এরকম যত হ্যাকলিং সম্ভব একটা ম্যাচে ব্যাটিং ওয়াইজ আব্দুল গাফফার সাকলাইন সেটা করেছেন, তার দোষ না। তাকে যারা ওই পজিশনে, ওই সিচুয়েশনে নামিয়েছেন, রেসপন্সিবিলিটিস তাদের। অন্যভাবে যদি একটু চিন্তা করি, বোলিং ওয়াইজ আপনি চিন্তা করেন যে আগের ম্যাচে শাক মেহেদী খুব একটা খারাপ করেন নাই, বাংলাদেশের টপ রান গেটার ছিলেন, রাইট? সেই শাক মেহেদীকে আজকে আপনি অফ করে দিলেন, আপনি নাসুম আহমেদকে খেলালেন। অবশ্যই নাসুম আহমেদ ডিজার্ভ করে খেলেছেন, ভালো করেছেন। নাসুম আহমেদ সাকলাইনের জায়গায় ব্যাট করতে নামলে, কিংবা রিশাদ হোসেনকেও যদি আপনি ওখানটায় নামাতেন, বাংলাদেশের চান্সেসটা আরো বেশি বিগার হতো। আপনি আজকে সাকলাইনকে যে খেলালেন এবং আপনি শরীফুলকে যে ড্রপ দিলেন, এটার ব্যাখ্যাটা আসলে কি? আর্লি ওভার্সগুলোতে শরীফুল ইসলাম কতটা ইফেক্টিভ হতে পারে, জুটি ভাঙার ক্ষেত্রে, মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে শরীফুল ইসলাম কতটা ইফেক্টিভ হতে পারে, ক্রাঞ্চ সিচুয়েশনে শরীফুল ইসলামের ইফেক্টিভনেস কতটা হতে পারে। বাংলাদেশ যখন অলমোস্ট লাস্ট ম্যাচটা ওয়ানডেতে জিতেই যাচ্ছিল, শরীফুল যখন 6 উইকেট নিয়ে নিলেন, আমার কাছে মনে হয় এর থেকে বড় এক্সাম্পল হতে পারে না। একজন ক্রিকেটার রিদমে রয়েছেন, একজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করছেন, তাকে আপনি ড্রপ করে দিলেন, অথচ আপনি সাকলাইনকে ক্যারি করছেন যে ক্রিকেটারের পারফরমেন্স নাই। একজন ক্রিকেটারকে আপনি ডেবু করাতে পারেন, নো প্রবলেম। আপনার কাছে